আরপিও সংশোধন নিয়ে আমরা জামায়াত ইসলামের বিবৃতিটা শুনলাম এবং বিএনপির পক্ষে হেলাল ভাইয়ের বক্তৃতাও শুনলাম, কথা শুনলাম। আপনি কি মনে করেন আসলে এই জোটবদ্ধভাবে নির্বাচন করলে কি আলাদা আলাদা প্রতীক নিয়ে কি নির্বাচন করা উচিত দলগুলোর, নাকি জোটের যে বড় দল সেই প্রতীক নিয়ে নির্বাচন করা উচিত? এই বিষয়ে আমি বিনয়ের সাথে আজিজুল বারী হেলাল ভাইয়ের সাথে দ্বিমত করব। পৃথিবীর ইতিহাসে ইলেকশন অ্যালায়েন্স হলে এক প্রতীকের নির্বাচন হয় না। আমি একেবারে সুনির্দিষ্টভাবে উদাহরণ দিয়ে বলতে পারবো। ভারতের নির্বাচনে দেখুন, আমাদের পাশের দেশ ভারতে যে নির্বাচন হয় সেখানে আমি একেবারে সুনির্দিষ্টভাবে আপনাকে তথ্যটা দিই। সেখানে বিজেপি এবং জেডিইউ একসাথে জোটবদ্ধ হিসেবে বিহারে নির্বাচন করছে। এখন বিজেপি যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে প্রার্থী হলো পদ্মফুল প্রতীক, আর জেডিইউ প্রার্থী তার আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তীর প্রতীকে। এর আগে যে এনডিএর যে হয়েছে, কংগ্রেসের প্রতীক হচ্ছে হাত, আরেকটার প্রতীক হচ্ছে ঝাড়ু। এক একজন এক এক মার্কায় তার মার্কায় কিন্তু নির্বাচনী জোট আছে। এটাই হওয়া উচিত। আর না হয় যেটা হওয়া উচিত, যারা জোটবদ্ধভাবে এক প্রতীকে নির্বাচন করবে তাদের নির্বাচনের যে আছে কি বলে দলের যে এটাকে কি বলে নিবন্ধন আছে, এই নিবন্ধন বাতিল করা উচিত। কারণ সে নিবন্ধন নিয়েছে কেন, তার প্রতীক নিয়েছে কেন, সে প্রতীক নিয়ে এটাকে দখল করে রেখে সে আরেক দলের প্রতীকে কেয়ার অফে নির্বাচন করবে। এ তো এক ধরনের প্রতারণা, জনগণের সাথে প্রতারণা। কারণ সে তো ধানের শীষের বা নৌকার বা অমুক মার্কার আসলে লোক না, সে অন্য আদর্শ লালন করে। সে এসে কিন্তু যেটি বলা হচ্ছে যে সে ওই প্রতীকে মানুষ চিনে না, মানুষ যেহেতু চেনে না, অতএব মানুষ চেনে না যে লোকটা এই আদর্শ লালন করে না, এই দলের ম্যানিফেস্টোকে সে ধারণ করে না। আমি 30 সেকেন্ড মাইন্ড করে না। ভারতে যেটা দেখালে না, ওটা হলো অপশন আছে তোমার। ওই তীর মার্কা যদি মনে করে যে আমি যেহেতু বিজেপির সাথে আছি, আমি গোলাপ ফুল না, তোর কি মার্কা জানো? বিজেপি গোলাপ ফুলই তো, তাই না? পদ্মফুলি দাঁড়াবো, সেই অপশনটা আছে। আর তীর মার্কা যদি মনে করেন না আমার পদ্ম দরকার নেই, আমি তীরেই দাঁড়াবো, এটার অপশন, আমি সেটা বলছি। কিন্তু সাংবিধানিকভাবে আরপিও ভাবে এইভাবে নির্দিষ্ট করে দেওয়া যায়, আমি সেটা এইটা এখানে যদিও আমার তথ্য বলছে যে এটা না, আমার তথ্য বলছে যে মানে যার যার প্রতীকই নির্বাচন করতে হবে, এবং এটা খুব কমন সেন্সের বিষয়। আপনি একটু চিন্তা করুন, আমি একটা দলের নিবন্ধন নিয়েছি, একটা মার্কা নিয়েছি, আমার একটা ম্যানিফেস্টো আছে, জনগণকে আমি এটার জন্য দাওয়াত দিচ্ছি। হঠাৎ করে আমি দেখা গেল আমি আরেকটা দলের মার্কা ধারণ করে নির্বাচন করলাম, সেই আদর্শের সাথে আমার কোনো মিল নাই। এখন এটা যদি সংশোধন সরকার করে, সরকার আমি মনে করি একটা বড় বৃহৎ কুয়ার সামনে দাঁড়িয়ে আছে। এটা যদি করে আমরা এটাকে প্রটেস্ট করবই। কেন করব? কারণ এখানে একটা প্রক্রিয়া চলছে। দেখুন, যার দলের কোনো সমর্থন নাই, যে সাইনবোর্ড সর্বস্ব, তাকে আপনি কেন মার্কেটিং করছেন? এটা তো হওয়া উচিত না, এটা তো জনগণের সাথে এক ধরনের প্রতারণা। অতএব আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আরপিওর বিষয়ে এটাকে আমরা কঠোরভাবে প্রটেস্ট করব এটাকে। কারণ এটা এই আরপিও সংশোধনের আমার যেটা সুবিধা হচ্ছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি, আবার আমার সুবিধা হচ্ছে না, এইখানের রাজনীতিটা জনগণ বুঝে। তো আমি এই আরপিওর ব্যাপারে আমি এই কথাটা স্পষ্ট বললাম। দ্বিতীয় নম্বরে আমি আসি। এর আগে হেলাল ভাই কয়েকটি বিষয় বলেছিলেন। রাষ্ট্র মেরামত, হ্যাঁ, একটা নিয়মিত মেরামত আছে। আমি একটা গাড়ি চালাই, এই গাড়িটা নিয়মিত সার্ভিসিং করতে হয়, এটা হচ্ছে একরকম। আর আরেকটা হচ্ছে যে আমাকে এটাকে দোকানে পাঠাতে হয়, কি বলে মানে গ্যারেজে পাঠাতে হয়, এবং তখন সেখানে আমি উপস্থিত থাকি না, সেখানে সকলে মিলে ওই যে যারা এটার কাজ করে তারা এটা মেরামত করে। আমাদের দেশে দেখা যায় যে অনেকে স্কুলের জমি দখল করে বসে আছে। যখন এটা নিয়ে আপত্তি উঠেছে তখন নিজে নিজে মেরামত হয় না, ব্যক্তি মেরামত করতে পারে না, এলাকাবাসী সবাই আসে, সবাই এসে জমি মাপ দেয়, মেরামত করে, ফাইনাল করে যে তুমি এতটুকুর মধ্যে তোমার আছে, এটুক তুমি করো। আমাদের 24-এর গণঅভ্যুত্থানটা স্বাভাবিক ছিল না, এটা অনেক রক্তের মধ্য দিয়ে এসেছে, এবং আমরা শুধু একটা সরকার পরিবর্তনের জন্যই কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয় নাই, একটা ফেসিজম প্রতিষ্ঠিত হয়েছিল। এই ফেসিজমের যে সমস্ত মানে ফেসিজম তৈরির যে কারখানাগুলো আছে, সেই কারখানাগুলি যদি সংস্কার না হয়, যে যাবে সে, আমিও যদি যাই, আমিও আরেকটা ফেসিস্টে পরিণত হব।
অতএব সেই ফেসিজমের কারখানাগুলিকে সংশোধনের জন্য আমরা চেয়েছিলাম। আমরা জানি না কতটুকু সফল করতে পারবো, কতটুকু ফেসিজমের কারখানাগুলি বন্ধ হবে। বিশেষ করে আমি সেই জায়গায় ইঙ্গিত করতে চাই যে রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, এগুলির গঠন কিভাবে হবে, এগুলির নিয়োগ কিভাবে হবে, এটা যদি একক একটি দলের তত্ত্বাবধানে থাকে তাহলে সেই দল তো তার প্রয়োজন পূরণের জন্যই লোক নিয়োগ করবে। তাহলে গ্রামের যে মানুষটা আছে তার স্বার্থ সে দেখবে না, সে দেখবে তার দল যেন আগামীবার আবার ক্ষমতায় আসে, তার দলের দুর্নীতিগুলি যেন মানে ধরা না পড়ে, এই চেষ্টা তো করবেই। সেটা আজিজুল বারী হেলাল ভাইয়ের দলই হোক বা আমার দলই হোক বা যারই দল হোক, যেই ক্ষমতায় যাক সে এই চেষ্টাটা করবে। আমরা চেয়েছিলাম যে এই জিনিসটা যেন একটা সুরাহা হয়, এইটা যেন মানে একক দলের হাতে না থাকে। অতএব সেইটার আইনি ভিত্তি, সেই জুলাই সনদের আইনি ভিত্তিটা আমরা চাচ্ছিলাম। এখানে এর প্রথম পর্বে হেলাল ভাই কয়েকটা বিষয় বলেছিলেন। সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদে ছিল না, ওটা তো ওখানে থাকার কথাও না। কারণ হচ্ছে জুলাই সনদ তো হলো যে আপনি আমি কি করব, এটা তৈরি হয়েছে। তারপর অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জানতে চেয়েছে যে সে এটা কিভাবে বাস্তবায়ন করবে। তারা 2-3টা সুপারিশ দিয়েছে, এভাবে হতে পারে অথবা এভাবে হতে পারে, এভাবে হতে পারে। এটা তো জুলাই সনদে থাকার কথা না। আমরা তো তাদের উপর দায়িত্ব দিয়ে এসেছিলাম যে আমরা এই জায়গায় একমত হলাম, এখন বাস্তবায়নের বিষয়টা তারাই করবেন, গণভোটটা কবে করবেন তারা করবেন। এই বিষয়গুলো কমিশনের উপরে দায়িত্ব দিয়ে আমরা এসেছিলাম। অতএব সংবিধান সংস্কার পরিষদ এখানে থাকার কথাও না। আর যেটা টোটাল ডিফারেন্ট বললেন যে জুলাই সনদে যা স্বাক্ষর করা হয়েছে, যা পরে সংবিধান পরিষদ আছে ওখানে, তাই আছে ওই যে মানে যে বিষয়টা আমাদের ওই বইটাই দিচ্ছে যে সংবিধান পরিষদ গঠন হবে, এটা ওই ঐক্যমত কমিশন আমাদের যে বইটা দিছে, হ্যাঁ বলছে ওটা তো ওইটা তো আমাদের সাথে আলোচনা করে দেন। সেটাই আমি বলছি। ওখানে তারা গতকালকে আমি প্রধান উপদেষ্টার সহযোগী হিসাবে যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিলেন মনির হায়দারের একটা শুনলাম, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং বললেন যে একটা ওয়ার্ডও আমরা চেঞ্জ করি নাই। এবং এই বিষয়ে আমি বিশদ বিতর্কে যেতে চাই না। আমি আশা করব যে আমি যদি পরের বার আসি, আমাদের আসলে জাতির যে চিন্তিত হওয়ার কথা আপনি বলেছিলেন, এই জাতির চিন্তিত হওয়া থেকে বের কিভাবে হতে পারে সেই বিষয়ে কথা বলছি।